মানব সভ্যতার শুরু থেকেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য জাহাজ ব্যবহার করে আসছে এবং এটা স্পষ্ট যে এই পুরো সময়কালে এই জাহাজগুলোর সাথে অনেক ঘটনা ঘটতো। আরএমএস টাইটানিক, আরএমএস আটলান্টিক ইত্যাদি ইতিহাসের পাতায় সেগুলো লিপিবদ্ধ ছিল, কিন্তু এই পৃষ্ঠাগুলির মধ্যে একটি ভয়ঙ্কর সমুদ্রের গল্প হারিয়ে গেছে। এটি ছিল এসএস আর্কটিকের গল্প, যা 19 শতকের মাঝামাঝি ঘটে যাওয়া এই দুর্ঘটনাটিকে সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা বলে মনে করা হয়। ভয়ঙ্কর কারণ এই জাহাজটি ডুবে যাওয়ার কারণ ছিল জাহাজে থাকা যাত্রীরা। আপনি এই ভিডিও শেষে পৌঁছানোর সাথে সাথে এই বিশাল জাহাজে ডুবে যাওয়ার কারণ জানতে পারবেন, কিন্তু এসএস আর্কটিকের গল্প জানার আগে এই জাহাজের ইতিহাস জানা আপনার জন্য জরুরি। 19 শতকের আমেরিকান বৃহত্তম জাহাজ নির্মাতাদের মধ্যে একজন কলিন্স লাইন তার দ্বিতীয় জাহাজ তৈরি করেন, যার নাম ছিল এসএস আর্কটিক। কলিন্স লাইন তার দুর্দান্ত জাহাজ এবং দুর্দান্ত ক্রুদের জন্য বিখ্যাত ছিল। 1848 থেকে 1857 সাল পর্যন্ত এই কোম্পানিটি তার 4টি সেরা জাহাজ তৈরি করেছিল এবং এসএস আর্কটিক তাদের মধ্যে ছিল একটি। এটি আকারে বিশাল এবং দ্য ক্লিফ অফ দ্য সি নামেও পরিচিত। 284 ফুট লম্বা এবং 45 ফুট চওড়া এবং 2856 টন ওজনের এই জাহাজটি খুবই বিশাল। যদি আমরা এর গঠন সম্পর্কে কথা বলি, এটিতে একটি লাল রঙের ফানেল, 2টি মাস্ট এবং প্রায় 6টি লাইফ বোট ছিল, যার মধ্যে 4টি ডেভিডে ঝোলানো ছিল এবং 2টি তার ঢেকে রাখা হয়েছিল। এই দানবটির সৌন্দর্যের পাশাপাশি এটিতে আর্কটিক বিশালতাও ছিল। সেলুন ক্লাস নামে একটি প্রথম শ্রেণীর ক্লাস ছিল এবং দ্বিতীয় শ্রেণীরও ক্লাস ছিল। এই জাহাজটি 1850 সালের জানুয়ারিতে চালু করা হয় এবং একই বছরে অক্টোবরে এটি তার প্রথম সমুদ্রযাত্রার জন্য যাত্রা করে। এরপরে তিনি পরবর্তী 4 বছরে কোনো সমস্যা ছাড়াই এমন অনেকগুলো সফল যাত্রা করেছিলেন। তবে তারপর নতুন ইঞ্জিনগুলো ইনস্টল করা হয়েছিল এবং এই সময়ে কলিন্স লাইন একটি ভুল করেছিল, যা ভবিষ্যৎ অন্তত বিপজ্জনক প্রমাণিত হয়েছিল। ইঞ্জিন প্রতিস্থাপনের সময় আর্কটিকের হুলের বাইরের স্তর অর্থাৎ এর শরীর ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা জলে চলাচলকারী এত বড় জাহাজের জন্য অন্তত বিপজ্জনক। কিন্তু মেরামতের সময় প্রাথমিকভাবে এই ভুল কেউ লক্ষ্য করেনি। কিন্তু তারপর দিনটি আসে 20 সেপ্টেম্বর 1854। লিভারপুল থেকে নিউ ইয়র্কে তার যাত্রা শুরু হয়। আর্কটিক লিভারপুল ছেড়ে যাওয়ার সময় বোর্ডে 408 জন ছিলেন, যেখানে 233 জন যাত্রী এবং 175 জন ক্রু সদস্য ছিল। এই যাত্রার সময় আর্কটিকের অধিনায়ক ছিল জেমস লুস। ক্যাপ্টেন লুস ছিলেন খুবই অভিজ্ঞ অধিনায়ক। লুস ছাড়াও এই যাত্রায় আর্কটিকের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। কলিন্স লাইনের মালিক এডওয়ার্ড কলিন্সের পরিবার সহ সেই সময়ে অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন জর্জ অ্যালেন এবং জেমস ব্রাউনের পরিবার। এই যাত্রায় ক্যাপ্টেন লুইসের 11 বছরের ছেলে উইলসও তার সঙ্গে ছিল। তার একটি বিরল রোগ ছিল এবং ক্যাপ্টেন লুইস তাকে ইউরোপের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তার শেষ দিনগুলিতে দেশে ফিরে এসেছিল। 20 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যাত্রা আগামী বেশ কিছুদিন ধরে যথারীতি চলবে, কিন্তু এই জাহাজটির মধ্যে দিয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করার সাথে সাথে এমন কিছু ঘটনা শুরু হয় যা পরবর্তীতে আর্কটিকের জন্য সমস্যা তৈরি করবে। ওয়াশিংটনে বসে থাকা রাজনীতিবিদরা আর্কটিক নির্মাণকারী কলিন্স লাইন কোম্পানির উপর ক্রমাগত চাপ সৃষ্টি করে আসছিল, যাতে সে তার জাহাজটিকে সর্বোচ্চ গতিতে পেরোতে পারে। তাই আর্কটিকও তার সর্বোচ্চ গতিতে চলছিল এবং ইতিমধ্যে তারিখ এসেছে 17 সেপ্টেম্বর। এই সময় আর্কটিক নিউ ফাউল্যান্ডের উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ছিল এবং এটি সমুদ্রে 13টি নট গতিতে অর্থাৎ ঘন্টায় 24 কিলোমিটার বেগে চলছিল। একই সময় নিউ ফাউল্যান্ড থেকে ফ্রান্সগামী ফরাসি ফিশিং কোম্পানি এসএস ভেস্তা নামে একটি জাহাজ সাগরে চলছিল। প্রায় 150 জন লোক ভর্তি জাহাজটি নিউ ফাউল্যান্ডে কর্মরত ফরাসি জেলেদের তাদের বাড়িতে নিয়ে যাচ্ছিল। 152 ফুট লম্বা এবং 250 টন ওজনের ভেস্তা আর্কটিকের মধ্যে অর্ধেক ওজনের ছিল। 27 সেপ্টেম্বর আর্কটিককে ঘন কুয়াশায় ছিল, এমন কুয়াশায় ক্যাপ্টেন লুস পূর্ণ গতিতে এগিয়ে যেতে চাননি। দুপুর 12:15টার দিকে আর্কটিকের ক্রুরা তাদের কাছ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি জাহাজে আসতে দেখে। এটি একই ফরাসি জাহাজ এসএস ভেস্তা এবং ভেস্তা একে অপরের খুব কাছাকাছি ছিল, যে তারা প্রায় সংঘর্ষে করতে যাচ্ছিল। আর্কটিকে উপস্থিত অফিসারদের কাছ থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র কয়েক মিনিটের সময় ছিল। এখন এমন পরিস্থিতিতে জাহাজের জন্য একটি স্ট্যান্ডার্ড পার্সিং প্রোটোকল রয়েছে, যার অধীনে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে উভয় জাহাজকে একে অপরের ডান দিকে ঘুরতে হবে। কিন্তু আর্কটিক যদি এই প্রোটোকল ভেঙে বাম দিকে মোড় নিত, তাহলে সহজে এই জলাবদ্ধতা থেকে বেরিয়ে আসতে পারত। আর এর জন্য দরকার ছিল ভেস্তার ক্যাপ্টেনও প্রোটোকল অপেক্ষা করে বাম দিকে ঘুরতেন। যদি প্রোটোকল অনুযায়ী ডান দিকে ঘুরতেন, তাহলে আবারও আর্কটিকের পথে আসতেন। আর্কটিকে উপস্থিত অফিসাররা জানতো না যে ভেস্তার ক্যাপ্টেন কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, তাই এখন তাদের একমাত্র বিকল্প ছিল তাদের পরিকল্পনা অনুসরণ করা। ডেকের অফিসার চিৎকার করে বলল, হার্ড স্টার বোট, যার মানে জাহাজটি বন্দরে ঘুরিয়ে দাও। এই ছেলেরা বাম দিকে ঘুরে আর্কটিকের ক্রু ঠিক একই কাজ করে, কিন্তু সম্ভবত ভেস্তার অফিসাররা গাব্রদি স্ট্যান্ড প্রোটোকলের সাহায্য নিয়েছিল। তারা ডান দিকে ঘুরেছিল এবং
আর্কটিক বাম দিকে ছিল, অর্থাৎ ভেস্তা এখন আর্কটিকের পথে ছিল। তাদের এটা করা উচিত ছিল না। যদি ভেস্তার ক্যাপ্টেন আর্কটিকের ক্রু অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতেন তাহলে হয়তো এই দুর্ঘটনা ঘটতো না। ক্যাপ্টেন লুস দৌড়ে ডেকের কাছে গিয়ে কিছু অর্ডার দেয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ভেস্তা আর্কটিকের পথে ছিল এবং কিছুক্ষণের মধ্যে আর্কটিক এগিয়ে গেল। ভেস্তার ধনুকে আঘাত করার সময় বিশাল জাহাজটি তার সর্বোচ্চ গতিতে ছিল, যার কারণে ভেস্তা ভয়ানকভাবে ঘোরে। এই সংঘর্ষে আর্কটিকের পাশের কাঠের ফ্রেমটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ভেস্তার সামনে থেকে প্রায় সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছিল। সংঘর্ষের কারণে ভেস্তার সামনের অংশ উপস্থিত লোকজন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। এই অংশটি সম্পূর্ণরূপে রক্তে রঞ্জিত এবং ভেস্তা ডুবে যাওয়ার প্রায় নিশ্চিত এবং আর্কটিকও। সংঘর্ষটি একটি শক্তিশালী ধাক্কা সৃষ্টি করে এবং সেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু যখন আর্কটিকও কর্মকর্তারা রেলিং থেকে তার ক্ষতির দিকে তাকালেন এবং তারা আবিষ্কার করেন যে ক্ষতিটি জলের লাইনের উপরে ছিল, অতএব এটি অন্তত বিপজ্জনক ছিল না। ভেস্তার অধিনায়ক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার নির্দেশের বিপরীতে সংঘর্ষের পর জাহাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আর্কটিক কুয়াশা থেকে বেরিয়ে আসার পর ক্যাপ্টেন লুস যখন এগিয়ে গিয়েছিল তখন সে পিছনে ফিরে তাকালো, তখন দেখলো ভেস্তা দ্রুত পানিতে ডুবে যাচ্ছে, এত জোরে চিৎকার করে যে তার কণ্ঠ আর্কটিকে পৌঁছেছিল। ক্যাপ্টেন লুস আর্কটিকের ইঞ্জিনগুলি পুনরায় চালু করেছিলেন এবং এটিকে ভেস্তার দিকে ঘুরতে নির্দেশ দিয়েছিলেন যাতে ভেস্তার লোকজনকে বাঁচানো যায়। তিনি প্রধান অফিসার গোল্ডলি এবং সেকেন্ড অফিসার বালহামকে দুটি লাইফ বোটে নিয়ে জলে প্রবেশ করার নির্দেশ দেন। চিফ অফিসার গোল্ডিকে তৎপরতা দেখিয়ে তৎক্ষণাৎ তার নৌকাটি জলে নামিয়ে দেন এবং তিনি এগিয়ে যান ভেস্তার দিকে। অফিসার বল্লমের নৌকা অবতরণ করার সময় ক্যাপ্টেন লুস লক্ষ্য করে যে আর্কটিকের পুডল বাক্স থেকে কিছু অদ্ভুত শব্দ আসছে, যা প্রতি মুহূর্তে গভীরতর হচ্ছে। ক্যাপ্টেন লুস তৎক্ষণাৎ সেকেন্ড অফিসার বালহামকে জাহাজে ফেরার নির্দেশ দেন এবং পশ্চিম আর্কটিক ধনুকের আঘাতে পড়েন। তাই বললাম তৎক্ষণাৎ ধনুকের দিকে চলে গেল এবং এখন যা ঘটলো তা খুবই বিপজ্জনক ছিল। ভেস্তার সামনের অংশ যা দুর্ঘটনার কারণে ভেঙে পড়ে, আর এই কারণে আর্কটিকের যে ক্ষতি হয়েছিল তা জলরেখার উপরে নয় এবং তার নিচে ছিল, কারণ জল ধীরে ধীরে আর্কটিকেতেও প্রবেশ করতে শুরু করেছে এবং এখন ভেস্তার মতো আর্কটিকও সমুদ্রে তলিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন লুস তাৎক্ষণিকভাবে পাম্প চালু করার নির্দেশ দেন। আর্কটিকের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কিছু ব্যবস্থা করার চেষ্টা করেন, কিন্তু তার ক্ষতি মেরামত করা যায়নি। তাই পরিস্থিতি বুঝে ক্যাপ্টেন লুস সিদ্ধান্ত নেন ফার্স্ট অফিসার গডলিও প্রত্যাহার করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তৎক্ষণে গডলির লাইফ বোটটি অনেক দূরে সমুদ্রে চলে গেছে এবং কুয়াশার কারণে চিফ অফিসার গোলকিকে আর কখনো দেখা যায়নি। এই সময়ে আর্কটিক নিউ ফ্ল্যাট বন্দর থেকে প্রায় 4 ঘন্টা দূরে ছিল এবং ক্যাপ্টেন লুসের তখনও আশা ছিল যে তারা সেখানে পৌঁছাতে পারবে। তাই তিনি অবিলম্বে আর্কটিক থেকে নিউ ফ্যাডল্যান্ডের দিকে পশ্চিম দিকে ঘুরলেন। অন্যদিকে দেখলো ভেস্তা আর্কটিকের পিছনে ডুবে যাচ্ছে, এমনকি ক্যাপ্টেন লুক চাকারও ভেস্তাকে সাহায্য করতে পারেনি। আর্কটিক তার পূর্ণ গতিতে চলছিল, কিন্তু ধীরে ধীরে তার নিচের অংশ জলে বাড়তে থাকে এবং এই জল পাম্পের চুল্লিগুলোতে পৌঁছায়, যার ফলে পাম্প উৎপাদন বন্ধ হয়ে যায় এবং এমনকি ইঞ্জিনগুলিও প্রায় কাজ বন্ধ করে দেয়। ক্যাপ্টেন লুস জানতেন যে আর্কটিকে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে, তাই তিনি সিফের ক্রুকে লাইফবোট প্রস্তুত করার নির্দেশ দিয়েছিল যাতে সিফের সমস্ত লাইফবোট একই সাথে স্থলে যেতে পারে। কিন্তু এখন সবকিছু ক্যাপ্টেন লুসের হাত থেকে বেরিয়ে যেতে শুরু করে। ক্যাপ্টেন লুসের নির্দেশ মেনে চলে এবং এই সময় পর্যন্ত সবাই তাদের জীবন নিয়ে চিন্তিত ছিল। ক্যাপ্টেন লুস কোনোভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং যাত্রীদের সাথে নিজেদের ক্রুদের বিরুদ্ধে লড়াই করেন। এই সময় পর্যন্ত সেকেন্ড অফিসার বার্লাম লুসের নির্দেশ পালন করছিল, কিন্তু বার্লামকে লুইস লাভ বোট নিয়ে পানিতে প্রবেশ করার নির্দেশ দেওয়া হলো। এখানে বার্লহাম তার আসল রং দেখালেন এবং যাত্রীদের অপেক্ষা করে ক্যাপ্টেন লুসের সব নির্দেশকে অপেক্ষা করে জাহাজের কয়েকজন ক্রু মেম্বার লাইফ বোট নিয়ে পালিয়ে যায়। ততক্ষণে আর্কটিকে উপস্থিত 4টি লাইফ বোটে চলে গেছে এবং এখন মাত্র 2টি লাইফ বোট অবশিষ্ট ছিল। যখন জাহাজের একজন প্রকৌশলী একটি লাইফ বোট দখল করে এবং তার কিছু সঙ্গী সহ সেখানে উপস্থিত খাবার এবং পানীয় নিয়ে আসে, অর্থাৎ এখন আর্কটিকের একটি মাত্র লাইফ বোট বাকি ছিল। এবং দুর্ভাগ্যের বিষয় হলো যে এখন পর্যন্ত জাহাজে থাকা এই যাত্রীদের মধ্যে আর্কটিকের মালিক এডওয়ার্ড কলিন্স এবং জর্জ অ্যালেন এবং জেমসের নিজের পরিবারও ছিল। ক্যাপ্টেন লুসের ছেলে উইলো তার সাথে উপস্থিত ছিলেন। প্রকৌশলী এবং নাবিক সহ প্রায় পুরো দলই এখন লুসকে ছেড়ে চলে গেছে। শেষ লাইফ বোটের সাহায্যে জাহাজে থাকা থেকে একটি ভোলা তৈরি করার চেষ্টা হয়েছিল, যা অনেকটা লাইফ বোটের মতো ছিল। এখানে যে দরিদ্র পরিবারগুলো পালানো কঠিন ছিল, তারা তাদের ভাগ্যকে মেনে নিয়েছিল এবং এই মুহূর্তে তাদের মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। এই যাত্রীদের মধ্যে একটি তৃতীয় দলও ছিল, যা সম্ভবত মানব প্রকৃতির সবচেয়ে জঘন্য চেহারায় ছিল। এই লোকেরা জাহাজের মধ্যে ক্যাবিনেট
পান করতে শুরু করে এবং জাহাজে যা কিছু ছিল তা লুট করতে শুরু করে। অনেক লাইফ জ্যাকেট লুট করা হয়েছিল এবং এখন এই লোকরা যা ইচ্ছা তাই করছিল। তারা মহিলাদের উপর জোর করার চেষ্টা করছিল এবং যখন লোকেরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছিল, ফলস্বরূপ আর্কটিকের শেষ মুহূর্তে তাদের প্রচন্ড করা হয়েছিল। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন লুসের প্রায় পুরো দল তার সাথে বিশ্বাসঘাতকতা করছিল, কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল যারা তাদের ক্যাপ্টেনের প্রতি অনুগত ছিল। একইভাবে স্টুয়ার্ট হল্যান্ড, যে প্রকৌশলী সাহায্যের জন্য সংকেতটি পাঠিয়েছিলেন, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার স্থান থেকে নড়েননি এবং তিনি আশাবাদী যে কেউ অবশ্যই তার সংকট দেখতে পাবে যে সেখানে এমন একজন যিনি তার পোস্টে দাঁড়িয়েছিলেন। ক্রুতে উপস্থিত একজন মহিলা, তিনিও শেষ মুহূর্ত পর্যন্ত তার কাজ চালিয়ে যাচ্ছিলেন এবং ততক্ষণে তার হাত রক্তে ভিজে গেছে, কিন্তু ভীরতার সাথে পালানোর পরিবর্তে সে সাহসের সাথে জীবন দিল এবং কিছুক্ষণ পর পুরো ভুলটি প্রস্তুত ছিল। কিন্তু একই সময় ভুলটি কিছু দুষ্ট লোকের নজরে পড়ে এবং সে এটিকে হাইজ্যাক করে এবং চতুর্থ অফিসার ফ্রান্সিস ডেনিয়াকে জিম্মি করে শেষ লাইফবোট দখল করে। এখন ক্যাপ্টেন লুসের সামনে তার বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। তাদের অসুস্থ ছেলে উইলি এবং কলিন্স ব্রাউন এবং অ্যালেন পরিবারের সাথে প্রায় 4 ঘন্টা লড়াইয়ের পরে আর্কটিক সমুদ্রের কাছে ছেড়ে দিয়েছিল এবং একটি প্রবল আঘাতে আর্কটিকও ডুবে গিয়েছিল। ক্যাপ্টেন লুস তার ছেলেকে কোলে নিয়ে পানিতে ডুবে যায়, কিন্তু কিছুক্ষণ পর তার হাত থেকে পিছনে পড়ে যায়। ক্যাপ্টেন লুস ভেস্তার সাথে সংঘর্ষের সময় এবং যখন আর্কটিক জলে ডুবছিল, তখন এই প্যাডেল বক্সটি তার অবশেষ থেকে আলাদা হয়ে জলের উপরে ফিরে এসেছিল এবং সে জায়গা থেকে এটি জল থেকে বেরিয়েছিল। সেখানে যারা সাঁতার কাটছিল তারা সবাই পারে চলে গিয়েছিল। ক্যাপ্টেন লুসের পুত্র উইলিও পালাতে পারেনি এবং ক্যাপ্টেন লুসও কোনোভাবে চেতনা ফিরে পান এবং এই প্যাডেল বক্সটি পানিতে ভাসমান অবস্থায় কাজ করছিল। ব্রাউন, অ্যালেন এবং কলিন্স পানিতে ডুবে যান এবং শেষ পর্যন্ত এই প্যাডেল বক্স উপস্থিত ডজন খানেক লোকের মধ্যে মাত্র 3 জন বেঁচে যান। এই 3 জন ছিলেন ক্যাপ্টেন লুস, জাউমে সেলেন এবং একজন ফরাসি নাবিক। ফ্রাঙ্কেস, জেসন নেট, ভেস্তা এবং আর্কটিকের মধ্যে সময় ভেস্তা থেকে পানিতে পড়েছিলেন এবং একই সময়ে চতুর্থ অফিসার ফ্রান্সিস ডেরিনের নৌকাটি যখন কুইবেকের দিকে যাচ্ছিল তখন তাকে উদ্ধার করা হয়েছিল। কানাডিয়ান বার্ক বোয়েন নামক জাহাজটি তাদের নৌকাকে চিহ্নিত করে এবং নৌকাটিতে থাকা 30 জন জীবিতকে নিয়ে যায়, যার চতুর্থ অফিসার ডেরিয়ান এবং যার আর্কটিক থেকে বেঁচে যাওয়া লোকেদের উদ্ধার করেছিল। তারা সরাসরি নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং তারা কেবল তাদের জীবন বাঁচানোর কথা ভেবেছিলেন। তারা ভয়ে কানাডা চলে গেলেন এবং আর ফিরে আসেননি। শেষে জীবিত ছিলেন ক্যাপ্টেন লুস এবং জন অ্যালেন এবং সেই নাবিকরা যাওয়ার জন্য বিপর্যস্ত ছিলেন। একটি জাহাজ ক্যামেরিয়া স্কটল্যান্ড থেকে কানাডা যাচ্ছিল এবং লুসের সাথে আর্কটিকের ঘটনা এসে ওপারে চলে যায়। যে 9 জন পড়েছিলেন তারা রক্ষা পেয়েছিলেন। আর্কটিক থেকে 2টি লাইফবোটে সেন্ট জনস পোর্ট পৌঁছেছিল। প্রথম লাইফবোটটি সেকেন্ড অফিসার বালামের এবং দ্বিতীয় লাইফবোটটি ছিল প্রতারক প্রকৌশলী যে ক্যাপ্টেনের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে গিয়েছিল। একদিকে যেমন ভয়ানক এর ফলে আর্কটিক সমুদ্রে তলিয়ে গিয়েছিল, অন্যদিকে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ভেস্তা কোনোভাবে তীরে পৌঁছেছিল। এর ক্যাপ্টেন সহ পুরো ক্রু টের পেয়েছিল যে এই মানুষদের বেঁচে থাকা অসম্ভব ছিল, কিন্তু তারাই বেঁচে গিয়েছিল এবং এটি একটি অলৌকিক ঘটনা ছিল, কারণ ভেস্তার ক্রুরা তাদের অধিনায়কের প্রতিটি আদেশ অনুসরণ করেছিল এবং একটি দল হিসেবে তারা সেই ভয়ানক পরিস্থিতিতে মুখোমুখি হয়েছিল। সেন্ট জন এর তখন পর্যন্ত ভেস্তাতে উপস্থিত লোকেরা ধারণা করেছিল যে আর্কটিক তাদের আঘাত করেছিল এবং পালিয়ে গেছে এবং ক্যাপ্টেন লুসকে ভিলেন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু যখন আর্কটিক থেকে বেঁচে থাকা লোকেরা ফিরে আসে তখন তারা পুরো পরিস্থিতি সম্পর্কে বিশ্বকে জানায়। আর্কটিকের ক্রু যদি ভেস্তার মতো হতো তাহলে হয়তো আর্কটিক নিরাপদে উপকূলে পৌঁছে যেত, কিন্তু পরবর্তী বেশ কয়েকদিন ধরে কেউ জানতো না যে আর্কটিকের শেষ পর্যন্ত কি হয়েছিল। প্রায় সবাই বিশ্বাস করেছিল যে ক্যাপ্টেন লুস বেঁচে ছিল না, কিন্তু 13 অক্টোবর কামিয়া কানাডিয়া পৌঁছালে, যেখানে ক্যাপ্টেন লুস তার 14 দিনের যাত্রায় উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন লুস একটি প্রতিবেদন তৈরি করেন কলিন্স লাইনের কাছে পাঠিয়েছিলেন, যাতে তিনি কলিন্স লাইনের মালিককে বলেছিলেন এডওয়ার্ড কলিন্স। পুরো দুর্ঘটনা সম্পর্কে যখন পুরো ঘটনা বিশ্বের সামনে আসে তখন জানা যায় যে ক্যাপ্টেন লুস একজন ভিলেন নয়, একজন নায়ক ছিলেন।